আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিচিং বাংলা ভিডি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। মূলত আমাদের পড়াশোনা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। তো চলো পড়া শুরু করা যাক। তো আমরা এখানে বই খোলার পরে আমরা এখানে দ্বিতীয় অধ্যায়ের যেটা দেখতে পাই, জীবজগৎ। দ্বিতীয় অধ্যায়ের মেন টপিক হচ্ছে জীবজগৎ। জীবজগৎ সম্পর্কে এখানে বলা হয়েছে। মূলত এখানে লেখা আছে জীবের কিছু বৈচিত্র্যময় পৃথিবীর ব্যাপারে কিছু ধারণা দেওয়া হয়েছে জীবের ব্যাপারে। এটি অবশ্যই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নয়, তবে এরপরে আমরা কিন্তু এটা নিচেই চলে যাব, এটা নিচ থেকে পড়া শুরু করব। মূলত এখানে আছে জীব কি, যার জীবন আছে তাকে জীব বলা হয়। যেমন গাছপালা, পশু পাখি, মানুষ ইত্যাদি ইত্যাদি ইত্যাদিকে মানে এদের জীবন আছে যেহেতু এদেরকে জীব বলা হবে। জীবের আবার 6টি বৈশিষ্ট্য আছে, যেগুলো পরের পৃষ্ঠায় গেলে আমরা বুঝতে পারি। জীবের এই যে বৈশিষ্ট্যগুলো হলো যে জীবের 6টি বৈশিষ্ট্য আছে। পুষ্টিলাভ, মূলত জীব কিছু জীব আছে যারা নিম্নভোজী, আবার কিছু জীব আছে হচ্ছে পরভোজী। নিম্নজীবী মানে যারা যে জীবগুলো হচ্ছে আপনার মানে গাছপালা ইত্যাদি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, ইত্যাদি জীবগুলোকে হচ্ছে বলা হয় যে পরভোজী নয়, এগুলো হচ্ছে যে এমনি খাবার খেয়ে বেঁচে থাকে। কিন্তু পরভোজী জীব হচ্ছে এগুলো যেগুলো ধরেন বাঘ, সিংহ ইত্যাদি, যেগুলো মাংস খেয়ে বেঁচে থাকে। মানুষ যারা অন্যের উপর নির্ভরশীল, পুরোপুরি নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, এদেরকে বলা হয়। বৃদ্ধি ও বিকাশ হচ্ছে যে জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীবকোষ নামক একটি গঠনিক একক দিয়ে গঠিত। কোষ নিয়েও কিন্তু একটা অধ্যায় আছে, তোমরা এটা তৃতীয় অধ্যায়ে জানতে পারবে। তো এটা হচ্ছে যে কোষ নিয়ে গঠিত। সময়ের সাথে সাথে মানে জৈবিক প্রক্রিয়ায় জীবদের কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। মানে জীব যে বৃদ্ধি পায়, যেমন একটা ছোট্ট গাছ ধীরে ধীরে বড় হয়ে যায়, একটা ছোট বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যায়, ইত্যাদিকে বোঝানো হয়েছে। শক্তি রূপান্তর, জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। যেমন প্রাণী দেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে। যেমন আমরা খাবার খাই, খাবার খেয়ে যেমন এই যে পুষ্টিলাভে ধরেন আমরা খাবার খাই, খাবার খেয়ে আমরা যে শক্তিটা পাই, আমরা তো অনেক কিছুই কাজ করি সারাদিনে, এই কাজের মানে শক্তির ব্যবহারটাকে হচ্ছে যে শক্তি রূপান্তর বলা হয়। প্রজনন, জীবের একটি বংশবিস্তার করার উপায় এটি। তো এরপরে হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, জীববাহিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। মানে পরিবেশের যে ধরনের পরিবর্তন হয়, বর্তমানে মানুষের যে অবস্থা, পরিবর্তন তো হচ্ছেই। তো এই যে যেমন আগে মানুষ জামা কাপড় পরতো না, তারা পরতো হচ্ছে পাতা দিয়ে তৈরি বা পশু পাখি চামড়া দিয়ে তৈরি জিনিসপত্র পরতো। তবে এখন তো মানুষ হচ্ছে আধুনিক হয়ে গেছে, তারা এখন শার্ট আবিষ্কার করেছে, প্যান্ট আবিষ্কার করেছে, অনেক দামি দামি জামা কাপড়, ফ্রক, অনেক কিছু আবিষ্কার করেছে, শাড়ি। তো এগুলো হচ্ছে যে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। আর এর ফলে মানুষের যে গাছ গাছ হঠাৎ করে আবার চলে যেতে পারে, মানে গাছ বিলুপ্ত হয়ে যেতে পারে, এরকমও সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমাদের গাছ বাঁচানো উচিত। এরপরে হচ্ছে অভিযোজন মূলত একটা যে জায়গায় আমরা থাকি, এটা একটা সংক্ষিপ্ত ভাষায় যদি বুঝিয়ে দিই আমি অভিযোজনে ধরেন আমি থাকি হচ্ছে মরুভূমিতে। এখন আমি মরুভূমি থেকে গেলাম সুইজারল্যান্ডের যেই বরফবহুল অঞ্চলগুলোতে। ওই অঞ্চলগুলোতে যে আমাদের যে ওই অঞ্চলে থাকতে থাকতে প্রথমে আমাদের কিন্তু অনেক অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে আমরা ওই অংশটার সাথে খাপ খাইয়ে নিতে পারবো, মানে ওখানে বেঁচে যাওয়াটা শিখে যাব বা সারভাইভ করতে পারবো ওখানে। এটাকেই বলা হচ্ছে অভিযোজন। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের পৃষ্ঠায়। আর পরের পৃষ্ঠাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমরা পরের পৃষ্ঠায় চলে গেলাম। এটা কিন্তু এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এটা না পারলে তোমরা পুরো অধ্যায়ের কিছু পারবে না। মূলত পৃথিবীতে প্রায় 87 লক্ষ জীব রয়েছে বিজ্ঞানীদের মতে। তবে এই সমস্ত জীবের মানে সহজভাবে এদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সালে এই জীবগুলোকে পঞ্চরাজ্যে বিন্যাস করেন, মানে 5টি রাজ্যে, মানে 5টি কিংডমে বিভক্ত করেন। তো এরপরে আবার 1974 সালে বিজ্ঞানী মার্কিউ লিস এই পঞ্চরাজ্যকে ভেঙে আবারও 2টি সুপার কিংডম অর্থাৎ মহারাজ্যে বিভক্ত করেন। তো এই যে জীবজগতের আধুনিক পরিবর্তন, এটা এসেছে হচ্ছে যে এই 5টা থেকে। প্রথমে হচ্ছে এই 5টা ছিল, এরপরে এখান থেকে আদিকোষ, প্রকৃত কোষ, প্রকৃত কোষী জীব, আদিকোষী জীব, এসবে আবার ভাগ করা হয়।
তো এটা হচ্ছে যে রাজ্য প্রথম, মানে প্রথম রাজ্যটি, এটির নাম হচ্ছে মনেরা। এই রাজ্যের অধীনে কী কী আছে আমি যদি বলি, এই রাজ্যের অধীনে আছে হচ্ছে ব্যাকটেরিয়ার মতন ছোটো ছোটো এককোষী জীবগুলো, যেগুলো এককোষী বহুকোষী নয়, এখানেও এভাবেই বোঝানো হয়েছে। এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। এখানে রয়েছে রাজ্য 2। রাজ্য 2 মূলত এখানে এই রাজ্যের অধীনে কোষগুলো হচ্ছে যে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এককোষী বা বহুকোষী হতে পারে, ক্লোরোফিল যুক্ত যেহেতু এইটা হচ্ছে আপনার উদ্ভিদে যেহেতু ক্লোরোফিল থাকে, তো এই হিসাবে এখানে ক্লোরোফিল রয়েছে, মানে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যেমন উদাহরণ ইউগ্লেনা, আমিবা ইত্যাদি। এরপর ফানজাই বা ছত্রাক। তোমরা যদি দেখো দেওয়ালের মধ্যে অনেক সময় যে ছোট ছোট থাকে, ছত্রাকের মতন কিছু লেগে থাকে, যেমন শেওলা বলি আমরা এগুলোকে। পাশাপাশি মাশরুম তো ব্যাঙের ছাতা বলতে গেলে। ফানজাই বা ছত্রাক, এটি হচ্ছে রাজ্য নম্বর 3। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। ওই যে আমরা প্রথমে যেটা পড়েছিলাম, পুষ্টি লাভ জীবের প্রধান বৈশিষ্ট্যর মধ্যে এটি 1 নম্বরে ছিল। এইটির কথাই কিন্তু ঘুরে ফিরে আবার আসলো। এরপর উদাহরণ যেমন ইস্ট কিন্তু শোষণ করে, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এরপর রাজ্য 4 প্লান্টি, এটি হচ্ছে উদ্ভিদ জগৎ, মূলত এটি উদ্ভিদ জগৎ, মানে এটিকে উদ্ভিদ বোঝানো হয়েছে আর কি। অধিকাংশ উদ্ভিদের মধ্যে যেগুলো থাকে এটি বিদ্যমান। উদ্ভিদের যে শ্রেণীগুলো থাকে এখানেও এটি রয়েছে। এখানে মূলত উদ্ভিদের আবারও 2 ভাগে ভাগ করা হয়েছে, সুপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। সুপুষ্পক উদ্ভিদ বলতে গেলে যে উদ্ভিদগুলো থেকে বীজ, ফলমূল ইত্যাদি উৎপন্ন হয়, এগুলোকে সুপুষ্পক উদ্ভিদ বলে। কিন্তু আবার যেগুলো অপুষ্পক উদ্ভিদ মূলত বীজ উৎপন্ন হয় না, এগুলোকে আর কি আপনার অপুষ্পক উদ্ভিদ বলে। এরপরে অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়, যেগুলো হচ্ছে যে যেমন সমর্গবর্গীয় উদ্ভিদ। এদের হচ্ছে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, এদের মধ্যে ক্লোরোফিল আছে, মানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আমাদের বই যতটুকু আছে। এরপর হচ্ছে মশবর্গীয় উদ্ভিদেও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এদের দেহে কাণ্ড, পাতা ইত্যাদি বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদের হচ্ছে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহে টিস্যু রয়েছে, কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে, বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং দালানের প্রাচীর এদের জন্মতে দেখা যায়, যেমন টেরিস। ওকে, এটা হচ্ছে সুপুষ্পক উদ্ভিদ, যেটা আমি একটু আগেই বুঝিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাব নেক্সট পেজে আসার পরে এটা মূলত রাজ্য 5 বোঝানো হয়েছে। এটি হচ্ছে অ্যানিমেলিয়া। এটি হচ্ছে প্রাণী জগৎ। মূলত এসব প্রাণী জগতে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদের তো কোষ প্রাচীর থাকে, কিন্তু আমাদের কোষ প্রাচীর থাকে না। তো এই কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, ক্লোরোফিল থাকে না, তো ইত্যাদি ইত্যাদি থাকে না, কারণ এটি হচ্ছে মানুষের। আর এখানে মূলত আমাদের মেরুদণ্ড আছে, উদ্ভিদের কিন্তু মেরুদণ্ড হয় না, মানুষের মেরুদণ্ড আছে। এখানে আবার মেরুদণ্ড নিয়ে বিশ্লেষণ করা হয়েছে, যেমন অমেরুদণ্ডী প্রাণী, যেমন জোঁক, কেঁচো, মশা, মাছি, প্রজাপতি ইত্যাদি অমেরুদণ্ড প্রাণী। এরপর আমরা যদি পাশের পেজে যাই, এখানে যে প্রাণীগুলো রয়েছে, যেমন মাছ, ব্যাঙ, টিকটিকি, মুরগি ইত্যাদি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এগুলো তো হাড়গোড় আছে, তবে মজার বিষয় হচ্ছে যে এই যে মাছের যে কাঁটাগুলো আছে, এইটাকেই হচ্ছে মাছের হাড় বলা হয়। তো আমরা চলে যাব পরের পেজে। তো পরের পেজে এখানে মূলত বিভিন্ন বানর, ইঁদুর, বিড়াল ইত্যাদি নিয়ে, মানে শ্রেণীবিন্যাস ইত্যাদি থেকে কে বুদ্ধিমান, মস্তিষ্ক, দেহের গঠন বিশ্লেষণ ইত্যাদিকে বোঝানো হয়েছে। মানে এই অধ্যায়ের পড়ার মতন কিছু নেই, অধ্যায়টা আমরা পুরোপুরি বুঝিয়ে দিলাম। তো আমাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে বিদায় নিচ্ছি।